শুরুতে জানিয়ে দেব, প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ। জানিয়ে দেব, কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি। এদিকে ইসরায়েলি বন্দরে 2 দেশের সশস্ত্র গোষ্ঠীর হামলা। সর্বশেষ জানিয়ে দেব, প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন নীতীশ, দাবি জেডিইউ নেতার। এবার প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমবারের মতো দেশের উত্তরাঞ্চলীয় ইসরায়েলি সামরিক কমান্ডার সেন্টারে ফালাক 2 রকেট নিক্ষেপ করেছে। একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছেন, এর আগে কয়েক ডজন বার ফালাক 1 নিক্ষেপের পর এই ধরনের প্রথম রকেট ব্যবহার করল এই গোষ্ঠীটি। তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় 2 জন নিহত হয়েছেন। গত অক্টোবরের ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে। এদিকে কৌশলগতভাবে পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবল যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন সহ অন্যান্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্দি দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন। অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় ভাদ্যের দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথা উঠে এলো। অস্ত্র ভাণ্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা থেকে মস্কো বেজিংকে সরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে। যদি প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। প্রণয় ভাদ্দি বলেন, যদি এই ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংক্ষেপে পরিণত হবে যে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে এবং আমেরিকার জনগণ ও আমাদের মিত্র ও অংশীদার দেশ সুরক্ষায় আরও পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে। রাশিয়ার সঙ্গে 2010 সালের সাম্প্রতিক নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমান সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নিয়েছে। মস্কো এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। এদিকে গাজায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত 4 জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি। ইসরায়েলি ফিলিস্তিনের গাজায় মধ্যাঞ্চল থেকে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, নুসেরাত এলাকায় পৃথক 2টি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ইসরায়েলি অফিসার নিহত হয়েছেন, তার নাম আর্নন জামোরা। চিফ ইন্সপেক্টর আর্নন হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করার সময় নিহত হয়েছেন। উদ্ধার হওয়া 4 জন জিম্মি হল নোয়া আরগামি, আলগাম মেইরজান, আন্দ্রি কোজলক এবং শালোম ইজিপ। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে এই গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাদের অপহরণ করছিল বলে দাবি করেছে ইসরায়েল। 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটির প্রায় 1139 জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় 250 জিম্মিকে ধরে নিয়ে গাজায় যায় হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত 36,731 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 83,000-এরও বেশি। 4 জনকে উদ্ধারের পর ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মধ্য গাজায় নুসেরাতের 2টি এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে উদ্ধার করা হয়েছে। দিনের বেলায় চালানো এই অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ছিল দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ও পুলিশ। উদ্ধার হওয়া 4 জন সুস্থ আছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলি বন্দরে 2 দেশের সশস্ত্র গোষ্ঠীর হামলা।
ভূমধ্য সাগর সংলগ্ন ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ গোষ্ঠী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। দুদেশ একযোগে বেশ কিছু রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি আনসারুল্লাহ সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তব্যে তিনি এই হামলার কথা জানিয়েছেন। টেলিভিশন বক্তৃতায় ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলাটিতে হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দ্বিতীয়টি অন্য একটি জাহাজের লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে দাবি করেন হুতির সামরিক মুখপাত্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার উপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের আরও যৌথ অভিযান চলতে থাকবে। উল্লেখ্য, অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক এবং ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই, যেমনটি রয়েছে ফিলিস্তিনের লেবাননি ও সিরীয় প্রতিরোধ যোদ্ধাদের। তাই সাগরে ও আকাশপথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তথা আক্রমণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এবারের এই যৌথ অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয় এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার দৃষ্টান্ত বলে মনে করেছেন ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। এসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েলের গাজায় ফিলিস্তিনিদের উপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরও বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করার পদক্ষেপ নিত বলে মনে করছে গোষ্ঠীগুলো। ইসরায়েলি লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলগামী ও ইসরায়েলের সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে ইয়েমেনের প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এসব হামলার কারণে ইসরায়েলের এইলাত বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে, যা ছিল পূর্ব এশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগের ও তেল আবিবের জন্য সুয়েজ খালের বিকল্প যোগাযোগ মাধ্যম। পূর্ব এশিয়া থেকে ইসরায়েল বছরের পর প্রায় ৯,৫০০ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলগামী জাহাজগুলোকে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ায় আফ্রিকার উপকূলীয় অঞ্চল ঘুরে ইসরায়েলের মালামাল পাঠাতে ৪ থেকে ৫ সপ্তাহ বেশি সময় লাগে। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন নীতীশ, দাবি জেডিইউ নেতা ত্যাগের। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের প্রধান নীতীশ কুমারকে প্রস্তাব দিয়েছিলেন দেশটির বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। তবে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোটের এই প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করেছেন নরেন্দ্র মোদীর ইন্ডিয়া জোটের অন্যতম শরিক নীতীশ। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন নীতীশের দলের কেশি ত্যাগী। ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ত্যাগী দাবি করেন। ত্যাগী বলেছেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই লোকদের কাছ থেকে এই প্রস্তাব পেয়েছিলেন যারা তাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করতে দেয়নি, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আমরা দৃঢ়ভাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে আছি। তবে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নীতীশ কুমারের কাছে ইন্ডিয়া জোট গেছে এমন তাদের কাছে কোনো তথ্য নেই।